আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 5-এর পাঠ 5 পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা যেটা করব, অধ্যায় 6 শুরু করতে যাচ্ছি। সো বন্ধুরা, চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের ভিডিও মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। সো আজকে আমাদের পার্ট 6-এর মূল আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ রোগ এবং তার প্রতিকার নিয়ে। এখানে কিছু রোগ রয়েছে, সেগুলো আমরা একটু পড়ে দেখব। ফার্স্টে রয়েছে গ্যাস্ট্রাইটিস। সাধারণত বেশি মশলা ও তেলযুক্ত খাবার খেলে, খাওয়ার অনিয়ম করলে বুক জ্বালা আর অম্বল হয়। এতে পেটে বাড়তি অ্যাসিড তৈরি হয় আর তাদেরকে পেট বা বুকের মাঝখানে একটা অস্বস্তি বা জ্বালাই ভাব হয়। গলা ও পেট জ্বালা করে এবং পেটে ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। সময় মতো এই রোগে চিকিৎসা করা না হলে পাকস্থলী এবং অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়, তখন একে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি। নিয়মিতভাবে কম মশলা এবং কম তেলযুক্ত খাবার খাওয়া এবং সময় মতো খাদ্য গ্রহণের অভ্যাস করলে এই রোগ প্রতিরোধ করা যায়। তো এখানে যে রোগগুলো পড়বো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবা মুখস্থ করে লিখে লিখে পড়ার জন্য, কারণ এখান থেকে তোমাদের 3 নাম্বার কিংবা 4 নাম্বার কোয়েশনে চলে আসতে পারে। এরপর যদি আমরা 2 নাম্বার কোয়েশনটার দিকে যাই একটু, সেটা হচ্ছে আমাশয় নিয়ে। আমাশয় আমাদের দেশে একটি অতি পরিচিত রোগ। দুই ধরনের আমাশয় সাধারণত দেখা যায়, একটা হচ্ছে অ্যামিবিক আমাশয়, একটা হচ্ছে বেসিলারি আমাশয়। অ্যামিবিক আমাশয় সেটা হচ্ছে প্রধানত এন্টামিবা নামে এক প্রকার এককোষী প্রাণী মানুষের অন্ত্রে প্রবেশ করলে এই ধরনের রোগ দেখা দিতে পারে। এই রোগের উপসর্গ হচ্ছে তলপেটে ব্যথা, মলের সাথে রক্ত বা শ্লেষ্মা বের হওয়া ইত্যাদি ইত্যাদি। নলকূপে পানি ফুটানো নলকূপে পানি বা ফুটানো পানি পান করা এবং শাকসবজি যাতে দূষিত না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাছি আর শোলা থেকে খাদ্যবস্তুকে রক্ষার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব, তবে এই রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা প্রয়োজন রয়েছে। আরেকটা যে প্রকারের আমাশয় রয়েছে সেটা হচ্ছে বেসিলারি আমাশয়। দেখো, সিগেলা নামে এক ধরনের ব্যাকটেরিয়া অন্ত্রকে আক্রমণ করলে এই ধরনের আমাশয় সাধারণত হয়ে থাকে। জীবাণু বৃহদন্ত্রের ঝিল্লিকে আক্রমণ করে, ফলে বারবার পায়খানা হয় এবং পায়খানার সাথে শ্লেষ্মা বের হয়। অনেক সময় এর সাথেও রক্ত যায়। এই জন্য এই রোগকে আমরা বলে থাকি রক্ত আমাশয়। এই রোগকে অবহেলা করা ঠিক নয়, ডাক্তারের পরামর্শে চিকিৎসা করা প্রয়োজন। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে। এরপরে রয়েছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য প্রকৃতপক্ষে কোনো রোগ নয়, বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তু চলন ধীর হওয়া, কাঁচা ও ফলমূল শাকসবজি না খাওয়া, পায়খানার ব্যাগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানায় না বসা ইত্যাদি। নিয়মিত মলত্যাগের অভ্যাস গড়ে তোলা, নিয়মিত শাকসবজি খাওয়া, ফলমূল এবং আঁশযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে আমরা এই অসুবিধা দূর করতে পারি, বা এই কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা আছে সেটা আমরা দূর করতে পারি। সো এখানে একটা কাজ রয়েছে, এটা আসলে পড়ার মতো তেমন কিছুই নাই। সো আমরা চলে যাচ্ছি পরিপাকতন্ত্রের যত্ন নিয়ে। সো পরিপাকতন্ত্রের মধ্যে যারা আছে, আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম পরিপাকতন্ত্রের কতগুলো অংশ রয়েছে। সো পরিপাকতন্ত্রের এই অংশগুলো কীভাবে আমরা যত্ন নিতে পারি, দেখো। ফার্স্ট এটা হচ্ছে দাঁত নিয়ে। প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা পরিষ্কার করা উচিত। দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে তা পচে মুখে দুর্গন্ধ হয়। দাঁতের ক্ষয় হয়, খুব বেশি মিষ্টি খেতে নেই, মিষ্টি দাঁত ক্ষয়ের জন্য দায়ী থাকে। তারপর রয়েছে খাদ্যবস্তু নিয়ে। খাদ্যবস্তু পরিষ্কার এবং সুসিদ্ধ হওয়া উচিত, বা ভালোমতো সিদ্ধ হওয়া উচিত। বাসি পচা খাবার খাওয়া উচিত নয়। আঙ্গুলের নখ ছোট রাখা এবং খাওয়ার আগে থালা বাটি এবং হাত অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। খাওয়া নিয়মিত নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। একসাথে বেশি খাবার খাবে না, সব সময় সুষম খাবার খাওয়ার চেষ্টা করবা। খাওয়ার কিছুক্ষণ পর প্রচুর পানি খাবে। সবসময় পানি ফুটিয়ে ঠান্ডা করে খাবে। খাবার ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবে। অধিক মশলা এবং তেলযুক্ত খাবার খাওয়া কখনোই উচিত নয় আমাদের। সো বন্ধুরা, আশা করি এই ভিডিও সব কিছু তোমরা বুঝতে পেরেছো। আর বিশেষ করে এই যে এখানে 3টা রোগ রয়েছে, 3টা রোগের যে ধরনগুলো রয়েছে এবং কীভাবে আমরা এই 3টা রোগ প্রতিরোধ করতে পারি এবং এই 3টা রোগের উদাহরণগুলো কী কী রয়েছে, এইগুলো তোমরা কিন্তু খুব ভালো মতো পড়ে নিবা। কারণ এগুলো থেকে তোমাদের দেখা যায় যে অনেক সময় কোয়েশ্চেন চলে আসে, বিশেষ করে সৃজনশীল কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। এরপর পরিপাকতন্ত্রের যত্ন যেটা রয়েছে, সেই যত্ন থেকে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন হিসেবে একটা কোয়েশ্চেন আসতে পারে। সো এটাও তোমরা চেষ্টা করবা মুখস্থ করে একদম খাতার মধ্যে লিখে নেওয়ার জন্য। এতে করে তোমাদের কোয়েশ্চেন আনসার করতে খুব ইজি হবে। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।